আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত প্রতিদিনের অনলাইন পাঠদান কার্যক্রমে আমি মোহাম্মদ শাহনেওয়াজ একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বরাবরের মতো আমি তোমাদেরকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টারটা নিয়ে। এটাকে সংক্ষেপে বলা হয় অবচয়ের চ্যাপ্টার। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা দ্বাদশ শ্রেণীতে কাজে লাগবে, কারণ সিলেবাস যেহেতু কমায় দেওয়া হয়েছে, সেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং সহজ একটা অঙ্ক। এই চ্যাপ্টারটা পারতে হলে শুধু দুইটা জাবেদা মনে রাখলেই হবে, অবচয় সংক্রান্ত জাবেদা যেটাকে বলা হয়। আমরা অঙ্ক করলে তখন বুঝতে পারবো। দেখো এখানে পৃষ্ঠা নাম্বার 775, এক্সারসাইজ হচ্ছে 7। এই অঙ্কটা বইয়ের মধ্যে আছে। ইমন এন্টারপ্রাইজ 2011 সালের জানুয়ারি মাসে 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে বা আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক 15,000 টাকা, পরিবহন খরচ হচ্ছে 10,000 টাকা ও সংস্থাপন ব্যয় হচ্ছে 15,000 টাকা। মেশিনটির আয়ুকাল হচ্ছে 15 বছর, মানে মেশিনটা কেনার পরে মানে কাজ শুরু করার থেকে 15 বছর এটা সার্ভিস দিবে, আয়ুকাল বলা হয় সেটাকে। আয়ুকাল শেষে মেশিনটির মূল্য হবে 1,40,000 টাকা এবং প্রতি বছর এই কোম্পানিটা হিসাব ক্লোজ করে 31শে ডিসেম্বর। আর এই হিসাবটা করার পদ্ধতি বলা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। আমরা মনে হয় এই চ্যাপ্টারটার উপরে দ্বিতীয় ক্লাস আজকে আমাদের ডিপার্টমেন্টের যে প্রধান আছে উনি প্রথম দিন একটা ক্লাস নিয়েছিল এই অবচয়ের উপরে। আজকে হচ্ছে সেটার উপরে আমরা দ্বিতীয় ক্লাস নিব। অবচয় জিনিসটা নবম দশম শ্রেণী তো সবাই অনেক স্টুডেন্টই করে ফেলছে। কীরকমভাবে শুধু অবচয় কীভাবে ক্যালকুলেট করা যায়, তো এইখানে হচ্ছে অবচয় নিয়ে একটা চ্যাপ্টারই আছে। সেটা হচ্ছে যেমন ধরো আমরা এই 9-10-এ করেছিলাম, যেমন স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয়। আর্থিক বিনিয়োগ করার সময় কাজে লাগছে। স্থায়ী সম্পত্তি দেওয়া ছিল 1 লাখ টাকা, 10% করলে 10,000 টাকা হয়ে আমরা খাতাতে লিখে ফেলতাম। কিন্তু এখন ওই অবচয় নামে একটা চ্যাপ্টার তৈরি হয়ে গেছে, যা এখানে অবচয় নির্ণয় করার পদ্ধতি 8 থেকে 9টা, আরও বেশি আছে, মানে মোটামুটি 9-10টা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। কিন্তু পরীক্ষার মধ্যে মাত্র 2টা পদ্ধতিতে প্রশ্ন আসে। একটা হচ্ছে এই সরল রৈখিক পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। আজকে আমরা শিখবো হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি জিনিসটা কি? সরল রৈখিক পদ্ধতি জিনিসটা হচ্ছে যে পদ্ধতিতে প্রত্যেক বছর এই সম্পদের ক্রয় মূল্যের উপরে অবচয় নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপ আমি জিনিসটা বলি, যেমন একটা সম্পদের মূল্য যদি হয় 1 লক্ষ টাকা, এর উপরে যদি প্রথম বছর আমি 10% অবচয় নির্ণয় করি তাহলে হবে 10,000 টাকা। এখন সরলরৈখিক পদ্ধতি হচ্ছে প্রত্যেক বছর এই 10,000 টাকায় আমার অবচয় হয়, মানে প্রত্যেক বছর একই পরিমাণ টাকা অবচয় আসবে 1 বছরের জন্য। তার মানে আমি যদি 10,000 টাকা ব্যবহার করে ফেলি, আমার কিন্তু এখানে 90,000 টাকা হচ্ছে। কিন্তু এরপরে আমি আবার 10% এর উপরে করা যাবে না, করতে হবে ওই যে আমাদের যে এই সম্পদের ক্রয় মূল্য আছে, ওই ক্রয় মূল্যের উপরেই প্রতি বছর অবচয় নির্ণয় করতে হয়। তা প্রতি বছর যদি অবচয় নির্ণয় করতে হয় তখন সমপরিমাণ অবচয় আসে। সহজে বলা হয় যে প্রত্যেক বছর যদি একই পরিমাণ টাকা অবচয় নির্ণয় করা হয়, সেই পদ্ধতি বলা হয় সরল রৈখিক পদ্ধতি। আজকে আমরা করব। দেখো এখানে ক নাম্বার প্রশ্ন কি বলছে, মেশিনের অবচয় যোগ্য মূল্য কত? অবচয় যোগ্য মূল্য। আসলে এখন অবচয় যোগ্য মূল্য জিনিসটা কি? যেমন এই যে আমি এইমাত্র বললাম যে আমার একটা পণ্যের বা সম্পদের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আর এই সম্পদটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে বা আমার কাছে আমি যখন কিনে নিয়ে আসলাম, এটা আমার কাছে কতদিন সার্ভিস দিবে? এখানে সার্ভিস দিবে মানে হচ্ছে আয়ুকাল। এটা আমার সার্ভিস মানে আয়ুকালটা কত বছর, এটা আমাকে সেবা দিবে কত বছর? এখানে দেওয়া আছে 15 বছর। তাহলে এই 15 বছর পরে এই সম্পদের দাম কত হইতে পারে? আমি তো ব্যবহার করলে সম্পদের মূল্য কমে যায়। অবচয় কাকে বলে? ব্যবহার করার কারণে একটা জিনিস, একটা মোবাইল যদি আমি কিনলাম 50,000 টাকা দিয়ে,
এটা যদি আমি 2 বছর ব্যবহার করি, 2 বছর পরে কিন্তু আমি সেই মোবাইলটা আমি 50,000 টাকা বিক্রি করতে পারবো না, কারণ এই জিনিসটা ব্যবহার হয়েছে। ব্যবহার হইলে সম্পদের মূল্যটা কমে যায়। ঠিক তেমনি 1 লক্ষ টাকা যে সম্পদটা আমি ক্রয় করলাম, এটা আমাকে সার্ভিস যদি দেয় 15 বছর, তা 15 বছর পরে সেই প্রোডাক্টের মূল্য কত হবে? উদাহরণস্বরূপ মনে করো যদি হয় 20,000 টাকা, যদি এখানে লেখা আছে আয়ুকাল শেষে মেশিনটির মূল্য 1,40,000, মানে এখানে যে একটা অ্যামাউন্ট দেওয়া আছে সেই অনুযায়ী অঙ্কটা যখন করবো তখন বুঝবো। তবে এখানে বললাম মনে করবো আছে 20,000 টাকা, তার মানে কি এই 15 বছর এই সম্পদটা বা এই মেশিনটা আমাকে সার্ভিস দেওয়ার পরে এই 15 বছর অতিবাহিত হয়ে গেলে ওই মেশিনটাকে আমি বিক্রি করলে করতে পারবো 20,000 টাকা। এই 20,000 টাকাকে বলা হয় আয়ুকাল শেষে মেশিনটির মূল্য। মানে এটা আরেক নাম বলা হয়, এটা ভগ্নাবশেষ মূল্য বলা হয়, যে আমার টাইম আয়ুকাল শেষ হয়ে গেছে, এরপর আমি যদি বিক্রি করতে চাই ওইটা আমি কত টাকা রিটার্ন পাবো। তাহলে ওই রিটার্নটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এই দেখো আমি তো 1 লাখ টাকা ইনভেস্ট করলাম মেশিনের প্রতি, ওই মেশিনটা সার্ভিস দেওয়ার পরে যদি আমি 20,000 টাকা ফেরত পাই, তাহলে এখানে আমার থাকবে 80,000 টাকা। এই 80,000 টাকাকেই বলা হয় অবচয়যোগ্য মূল্য। এই 80,000 টাকাকে কী বলা হয়? অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা আসলে অঙ্কটা করি, শুরু করি। তার অঙ্কটা দেখি আমাদের মেশিনের মূল্য কত। ক নাম্বার সমাধান করতেছি, অবচয়যোগ্য মূল্য। দেখি আমাদের মেশিনটা এই জানুয়ারির 1 তারিখে 10 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনছে, তাহলে দেখি মেশিনের ক্রয় মূল্য। মেশিন ক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা। এখন এই মেশিনটা তো 10 লক্ষ টাকা কিনলো, কিন্তু আসলে মেশিনটা কিনতে যে সে এখানে দেখো আমদানি শুল্ক খরচ করলো 15,000 টাকা। এই মেশিনটা আমার কোম্পানিতে আনার জন্য খরচ, মানে পরিবহন খরচ হচ্ছে 10,000 টাকা, এবং মেশিনটা ওই উক্ত প্রতিষ্ঠানে সেট আপ করতে মানে সংস্থাপন করতে লাগছে আরও 15,000 টাকা। তাহলে এইটাও কিন্তু মেশিনের উপরেই মানে যাবে আর কি। তাহলে যোগ মেশিন, এখানে লিখবো আমদানি শুল্ক, আমদানি শুল্ক হচ্ছে 15,000, আবার যোগ হচ্ছে এখানে পরিবহন হচ্ছে এখানে 10,000, তারপর এখানে সংস্থাপন আছে এখানে 15,000। সবগুলো যদি যোগ করি 10 লক্ষ, এখানে হয় 15, 30, 40, 10,40,000 টাকা হচ্ছে আমার মেশিনের ক্রয় মূল্য। এখানে লিখব মেশিনের ক্রয় মূল্য, মানে মেশিনটা আমার কোম্পানিতে আসা পর্যন্ত আমার 10,40,000 টাকা খরচ হয়েছে। এই হলো মেশিনের ক্রয় মূল্য। আমি কিন্তু ক্রয় মূল্য বের করবো না, আমি বের করতে যাচ্ছি কি অবচয়যোগ্য মূল্য। তাহলে এখন লিখব সুতরাং অবচয়যোগ্য মূল্য সমান সমান হচ্ছে এই যে মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য থেকে যদি এই মেশিনটার আয়ুকাল হচ্ছে 15 বছর, এই 15 বছর সার্ভিস প্রদান করার পরে মেশিনটার যখন আয়ুকাল শেষ হয়ে যাবে, তখন ওই উক্ত মেশিনটাকে যদি আমি বিক্রি করে দিতে চাই, তখন আমার কত টাকা রিটার্ন আসবে। ওই রিটার্নটার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, যা এখানে লেখা নাই। আয়ুকাল শেষে মেশিনটির মূল্য, আয়ুকাল শেষে মেশিনটির মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এখানে এই ক্রয় মূল্য থেকে মাইনাস ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য হচ্ছে 10,40,000 মাইনাস 1,40,000। 10,40,000 টাকা থেকে যদি আমার ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে দেই, যে অ্যামাউন্টটা থাকবে ওটাই হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। তাই 10 লক্ষ থেকে 9 লাখ, তাহলে এখানে আমার 9 লক্ষ টাকা থাকবে। এই হচ্ছে আমার ক নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। পজ করে দেন।
এখন আমরা করব হচ্ছে খ নাম্বার, প্রয়োজনীয় জাবেদা দাখিলা। এখন এই চ্যাপ্টারটা করতে গেলে অনেক সহজ মনে হয়, আবার মাঝে মাঝে দেখবেন যারা বুঝবে না অনেক কঠিন মনে হবে, কিন্তু সহজ কীভাবে মনে হবে, জাবেদাটা সবার জন্য মুখস্থ জিনিস। তার মানে জাবেদার ছক্কাটি আমরা খ নাম্বার করব, সাধারণ জাবেদা। আমাদের এখানে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, আসলে এই একটু খেয়াল করেন, আমাদের অঙ্কটা শুরু হয়েছে 2011 সালে এবং প্রত্যেক বছর এখানে 31 তারিখে তার হিসাব বন্ধ করা হয়। এখন কত বছরের জন্য জাবেদা করতে বলতে, প্রয়োজনীয় জাবেদা কত বছর সেটা আমাকে এখানে বলে নাই। যেহেতু বলে নাই, এখন বিপদ হচ্ছে এটা, যেমন মেশিনের আয়ুকাল যত বছর তত বছর জাবেদা করতে হবে। এটা তো অনেক কঠিন ব্যাপার হয়ে গেল। 15 বছরের জাবেদা দাখিলা, তা প্রতি বছরের জন্য যা জাবেদা হয় 2টা করে, তা 15 বছরের জাবেদা হবে আপনার 30টা জাবেদা হবে। তা 30টা জাবেদাকে 4 মার্কের জন্য করতে হবে। যদি এমন হয় সবসময় লেখা থাকবে, মনে করেন এখানে দেওয়া হলো 2 বছরের জাবেদা, 2 বছরের প্রয়োজনীয় জাবেদা মানে কয় বছর, 2 বছর। আচ্ছা 2 বছর যে পারবে সে 3 বছর পারবে, সে 4 বছর পারবে, একই জিনিস বারবার লিখতে হয়। আমরা দেখি একটু জাবেদা করি। এখানে হচ্ছে ইমন এন্টারপ্রাইজ, সাধারণ জাবেদা, এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন দেখেন জাবেদা শুরু করতেছি 2011 জানুয়ারি 1। অবচয় জাবেদা দেওয়ার আগে আমাদের মেশিন ক্রয় যে করলো, ক্রয় সংক্রান্ত জাবেদা দিতে হবে। মেশিন ক্রয় করলে জাবেদা কী হয়, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে নগদও লেখা নেই, ব্যাংকও লেখা নেই, কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে সবসময় যদি যে যা কিছু ক্রয় করবে ম্যাক্সিমাম জিনিসগুলাই যদি কিছু বলা না থাকে, তাহলে মনে করতে হবে এটা ব্যাংকের মাধ্যমে ক্রয় করছে, ব্যাংক হিসাবে। তাহলে আমাদের মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 10,40,000, 10,40,000। এটা কীভাবে পেলাম, ক নাম্বারের নিচে আমরা মেশিনের ক্রয় মূল্য বের করছি। মেশিন কিনছে 10 লাখ টাকা দিয়ে, এর আমদানি শুল্ক 15,000, পরিবহন 10,000, সংস্থাপন 15,000। এই অ্যামাউন্টগুলা আপনার সবগুলাই মেশিনের উপরে বর্তায় বলে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 10,40,000 টাকা। এই হলো মেশিনের জাবেদা শেষ। এখন আপনি কি করবেন, অবচয়ের জাবেদা দিবেন। এখন অবচয় প্রতি বছরের জন্য 2টা করে অবচয় হবে, প্রতি বছরের জন্য 2টা করে অবচয়ের জাবেদা হবে। দেখেন এই আমাকে এখানে বলছে 31 ডিসেম্বর আমার প্রতি বছর হিসাবটা বন্ধ করা হয়। তো এখানে 2011 সালের 31 ডিসেম্বর নাকি ডিসেম্বর 31 লিখে দিলাম, 11 সালেরই। আমাদের অবচয় জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমি একটু সংক্ষেপে লিখলাম এটা এখানে। তারপরে এখানে হচ্ছে আয় সারাংশ, হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এখন এই দেখেন আমার 1 বছর যাবতীয় এখন টাকা পাবো কোথায়, এইটা আমি আপনাদের কিন্তু গণনা কার্য আগে করে দেখাতে পারতাম, কিন্তু না দেখাই আগে জাবেদাটা দেখাইলাম। এখন যে এই যে টাকার ফিগারগুলো আসবে, এই টাকার ফিগারগুলো এখন কীভাবে বের করতে হয়, এটাই হচ্ছে আমার এই উক্ত অঙ্ক। আমাদের এখানে যতগুলো পদ্ধতি আছে সব পদ্ধতিগুলাই জাবেদা একই, জাবেদাতে কোনো পার্থক্য নাই। যে হোক সরলরৈখিক, হোক ক্রমহ্রাসমান, আরও আছে বর্ষ সংখ্যা, দ্বিগুণ ক্রমহ্রাসমান, যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি, জাবেদার জায়গায় কোনো হেরফের নাই, টাকার অ্যামাউন্টের জায়গায় হেরফের আছে। এখন এই জন্যই আমি এই টাকার ফিগারটা বের করে আমি প্রথম দেখাই নাই। এখন আমরা টাকাটা বের করে, কারণ কি আমরা এই গণনা কার্যটা আগে করতে হয়, কিন্তু গণনা কার্যটা আগে করলে আপনারা সবসময় বুঝবেন না, মানে স্যার কী করতেছে না করতেছে। এই জাবেদা করলাম, এখন আমাকে টাকার ফিগার বসাইতে হবে। কিন্তু দেখেন আমাকে যদি 2 বছর বলছে, তা আমার তো 1 বছর শেষ হয়ে গেল। প্রতি বছরে জাবেদা 2টা করে, এই যে ক্রয় জাবেদা আলাদা, অবচয় জাবেদা 2টা করে। এখন আমি আরেকটা জাবেদা করবো 2012 সালের ডিসেম্বর 31। এইখানে আমার 2টা জাবেদা হবে। এখন
দুইটা জাবেদাতে হবে, কী জাবেদা হবে? এই একই জাবেদা লিখব, অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট। খেয়াল করুন, দেখেন আমরা 2 বছর করলাম, 2 বছর আবার একই জাবেদা লিখলাম। যদি বলতো 3 বছরের জন্য আবার সালটা পরিবর্তন করে আবার এই দুইটা জাবেদা সেমভাবে লিখতে হইতো। তার মানে কি 15 বছর যদি বলতো এরকম দুইটা করে আমাকে 15 বার লিখতে হইতো, মানে 15 দুগুণে 30টা জাবেদা করতে হইতো। এখন দেখেন টাকার ফিগারগুলো কিভাবে বের করে লিখতে হবে, এটা হচ্ছে মূল কাজ। কারণ আমরা জাবেদা সবাই পারবে, জাবেদাতে কোনো ভুল হবে না, কিন্তু পদ্ধতি সরলরৈখিক। এইখানে টাকার ফিগার লিখতে গেলে স্টুডেন্টরা হেরফের লাগাই ফেলে, এইটাই বোঝানোর বিষয়। খেয়াল করেন, সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অ্যামাউন্ট মানে অবচয়ের টাকাটা বের কীভাবে করব। দেখেন এই সূত্রটা মনে রাখবেন যে এই সরলরৈখিক পদ্ধতিতে আমার সূত্রটা হচ্ছে এরকম যে যদি আমার এখানে পার্সেন্ট দেওয়া থাকে, যা আমরা নবম দশম শ্রেণীতে করে আসছি, 10% অবচয় নির্ণয় করতে হবে বা 15% অবচয় নির্ণয় করতে হবে। তো এই অবচয়ের পার্সেন্ট দেওয়া থাকলে আর সূত্রের কোনো কাজ নাই, সরাসরি আমার ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ করলেই আমার অবচয় চলে আসবে। কিন্তু উক্ত অঙ্কের মধ্যে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, তা পার্সেন্টেজ বের করার একটা সূত্র আছে। এই দেখেন অবচয়ের হার সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় সূত্রটা হচ্ছে 100% ভাগ আয়ুকাল। এই সূত্র মনে রাখলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে 100% ভাগ আয়ুষ্কাল যদি দেওয়া হয়, আমার অঙ্কের মধ্যে 100% লিখলাম, ভাগ আয়ুষ্কাল কত, এখানে 15 দিব। এখন ক্যালকুলেটর নিয়ে ফেলবেন। ক্যালকুলেটর যদি আমি 100কে 100 ভাগ যদি 15 দেই, তাহলে আপনার কী শো করবে? ক্যালকুলেটরে আপনার দেখবেন তখন আপনার শো করবে হচ্ছে 6.66। তাইলে এই দেখেন এই 6.67% শো করবে। এইটাও আপনি ইচ্ছা করলে করতে পারেন। খেয়াল করেন, যারা এইভাবে করতে চান, কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে আরেকটা সূত্র আছে, যেটা ওইটার মাধ্যমেও কাজটা করা অনেক সহজ হয়। কিভাবে সহজ হয় দেখেন, এই সূত্রটা তো আপনারা করলেন, এটা কিন্তু একটা গণনা কার্য, যে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয়ের হার 100% ভাগ আয়ুকাল দিলে যে রেজাল্টটা আসবে ওটা হচ্ছে আপনার পার্সেন্টেজ চলে আসবে। এখন আর সূত্র কি দেখেন, এই সেম পদ্ধতিতে বার্ষিক অবচয় সূত্র হচ্ছে সম্পদের মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুকাল। যে কোনো একটা পদ্ধতি দিয়ে আপনারা ক্যালকুলেশন করলেই আপনার রেজাল্ট একই রকম আসবে। এইটা করলে আসলে সরাসরি টাকাটা আসবে, আর ওইটা করলে পার্সেন্টেজ আসবে। পার্সেন্টেজ করলে তার মানে কি এইটা করা কিন্তু সহজ কাজ, কারণ হচ্ছে আমি যদি সরাসরি টাকাটা পেয়ে যাই, আমি জাবেদার ঘরের মধ্যে লিখে যেতে পারতেছি। আর যদি পার্সেন্টেজ বের করি তাহলে কি হবে, আমাকে আবার ওই যে আমার মূল্যের উপরে পার্সেন্ট করে করে টাকাটা বসানো লাগবে। খেয়াল করেন, আমার এখানে হচ্ছে 10,40,000 মাইনাস ভগ্নাংশের মূল্য হচ্ছে 1,40,000 ভাগ আয়কর হচ্ছে 15। এখন একটু ক্যালকুলেশন করে আসেন, 10,40,000 টাকা থেকে 1,40,000 করে 9 লাখ হয়, এখানে ভাগ 15, তাহলে 9 লাখ টাকাকে যদি আমি ভাগ 15 দেই, তাহলে আমার অ্যামাউন্ট আসে এখানে 60,000 টাকা। 9 লক্ষ টাকাকে যদি 15 ভাগ করে আমার বার্ষিক অপচয় কত আসে? 60,000 টাকা। এখন বার্ষিক অপচয় মানে হচ্ছে কি, প্রতি 1 বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের জন্য অপচয়ের টাকা হচ্ছে 60,000। খেয়াল করেন, মেশিনটা কিনছে কবে? জানুয়ারির 1 তারিখ, হিসাব বন্ধ করে 31 ডিসেম্বর, তার মানে হচ্ছে 1 বছর হয়েছে। তো এইখানে টাকা আসবে 60,000, তো এইখানেও 60,000 এই 1 বছরে জাবেদা শেষ করলাম। তার দ্বিতীয় বছর কি হবে?
দ্বিতীয় বছর আমাকে 2 বছরে জাবেদা করতে বলছে, দ্বিতীয় বছর কি হবে? আসেন, কোন পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতিতে প্রথম বছর যেই পরিমাণ জাবেদা অবচয় টাকা আসবে, দ্বিতীয় বছর বলেন, তৃতীয় বছর বলেন, যেই কোনো বছরে ওই সমপরিমাণ টাকাটা আসবে। তার মানে আমার তো গণনা করে আর করতে হচ্ছে না। প্রথম বছর যেই টাকাটা অবচয় আসছে, দ্বিতীয় বছর সেই সমপরিমাণ টাকাটাই অবচয় আসবে। তাহলে এখানে 60,000, এই জায়গাও 60,000। এই হচ্ছে আপনার জাবেদা। 2 বছর বলছে, এখন যদি বলতো 3 বছর, তা আমরা সেম এই 2টা জাবেদা নিচে লিখতাম, এই 60,000 টাকা আবার নিচে লিখে দিতাম। আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা করব হচ্ছে গ নাম্বার, অবচয় ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুতকরণ, তার মানে হচ্ছে খতিয়ান। যারা জাবেদা করতে পারবে তারা অবশ্যই খতিয়ানটা, জাবেদার দেখে দেখে খতিয়ানটা করে, কারণ জাবেদা যে ঠিকভাবে অ্যামাউন্টগুলো লিখতে পারবে সে খতিয়ানটা অটোমেটিক করতে পারবে, কারণ জাবেদার উপর ডিপেন্ড করেই খতিয়ানটা করা হয়। তা আমরা খতিয়ান করি, আসো গ নাম্বার। তো আমাদের যেহেতু খতিয়ান করতে বলছে, কয় বছরের খতিয়ান করতে বলছে? হচ্ছে অবচয় ও পুঞ্জীভূত অবচয়, কোনো বছর বলে নাই। তার মানে আমি জাবেদা করছি কত বছরের? 2 বছরের। তখন অবশ্যই আমাকে খতিয়ানটাও করতে হবে 2 বছরের। তো আমরা খতিয়ান 2 বছরের জন্য আমরা একটা ছক কেটে নিব। প্রথম হচ্ছে আমাদের ছক, তারিখ, তারপর হচ্ছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এটাকে আবার ভাগ করে এখানে লিখতে হয় ডেবিট জের, ক্রেডিট জের। এটা হচ্ছে আমাদের অবচয় হিসাব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট। এখানে একটা লিখতে হয় হিসাবের কোড নং। যদি এটা কোনো কাজ নাই, তারপর আমাকে করতে বলছে পুঞ্জীভূত অবচয় হিসাবের খতিয়ানটা। প্রথমত তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জের, ক্রেডিট জের। এখানে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব, হিসাবের কোড নং, জের, ডেবিট, ক্রেডিট, জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ। এই আমরা ছক কেটে ফেললাম। এখন আমরা জাবেদা দেখে দেখে আপনাদের সুবিধার জন্য আমি যেই জাবেদাটা মুছে ফেলছিলাম এখানে আবার একটু কষ্ট করে সংক্ষেপে একটু লিখছি। দেখেন আমাদের কেন লিখছি এটা বোঝানোর জন্য, যে প্রতি বছর দেখেন আমাদের এই জাবেদা আরেকবার ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই জাবেদাটা বারবার করতে হয়। আর আমাকে যেহেতু বলছে অবচয় আর পুঞ্জীভূত অবচয়, দেখেন মেশিনের মধ্যে কোনো অবচয় বা পুঞ্জীভূত অবচয় কোনো নাম নাই। তার মানে এটা তো আমাদের এই 2 খতিয়ানের কাজে লাগতেছে না, লাগবে এটা। দেখেন অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, আয় সারাংশ, অবচয়। তাহলে অবচয় আর পুঞ্জীভূত অবচয় এই 2টার মধ্যে দেওয়া আছে। তার মানে এই 2টা জিনিসই আমার এই অত্র খতিয়ানে কাজে আসবে। তাই আমরা লিখি, আসেন আমাদের প্রথম হচ্ছে 2011 ডিসেম্বর 31। এখন আমরা যাবে দেখি অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব। আমি করতেছি কি অবচয় হিসাব। তো অবচয় হিসাব করতে গেলে আমার দেখতে হবে কোথায় কোথায় আমার অবচয় আছে। এই যে অবচয় আছে, এই যে অবচয় আছে, এই 2টাই আমাদের এই খতিয়ানে ইনস্টল করতে হবে। এখন কিভাবে করব, যে সিস্টেম হচ্ছে খতিয়ানের উপরে হেডলাইন অবচয়, এখানে অবচয় আছে, কিন্তু আমার বিবরণের ঘরে উল্টা কথাটা লিখতে হবে। উল্টা কথাটা কি, এই অবচয়টা আমি খতিয়ান করতেছি, উল্টা কথা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তার মানে আমি এখানে লিখব পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব। কিন্তু এটা যে লিখলাম, এটা বাংলা কথাটা লিখলাম, কিন্তু টাকা লেখার সময় এই দেখেন অবচয় হিসাব কোন দিকে আছে, ডেবিট, এটা ক্রেডিট, এটা ডেবিট। ডেবিট টাকাটা লিখবো আর কি 60,000 টাকা ডেবিট দিকে। যখন ডেবিটে টাকা আসবে এখানে 60,000 টাকা চলে আসবে ডেবিট জেরে। তারপরে আবার আসেন এখানে লিখি, দেখেন অবচয় আছে ক্রেডিট, এটা তো লিখতে পারবো, লিখবো উল্টা কথা লিখবো।
লিখবো এখানে আয় সারাংশ, আয় সারাংশ হিসাব। তা আমি উল্টা ঘরে লিখলাম, কিন্তু টাকা তো আমি এটা লিখতে পারবো না। টাকা লিখবো কি অবচয়ের বরাবর যে টাকাটা আছে 60,000 টাকা ক্রেডিট আছে, 60,000 টাকা এখানে লিখবো। এখন কি আমি এই 60,000 টাকা ক্রেডিট দিকে লিখবো না, কিন্তু এখন কি আমার ব্যালেন্স করতে হবে। দেখেন ডেবিট দিকে মানে ডেবিট দিকে আছে, ওখানে ক্রেডিটে চলে আসলো, এখানে টাকা নাই, মানে টাকাটা যোগ বিয়োগ করলে ভ্যানিশ হয়ে গেল। তারপরে আসেন 2012 সাল ডিসেম্বর 31। খেয়াল করেন 12 সালে কিন্তু এই জাবেদাগুলোই বসবে। যদি আমি এখন এখানে 2012 সাল লিখে দিই, টাকার ফিগারটাও কিন্তু একই রকমই ছিল, যা আমরা খতে করেছিলাম সবগুলোই 60,000 টাকা ছিল। তো এখানে আমাদের কি জাবেদা কি, এই পুঞ্জীভূত অবচয় হিসাব 60,000 টাকা, এই জেরে আসবে 60,000। আবার যখন আমার আসবে এখানে আয় সারাংশ হিসাব, এইখানে আসবে 60,000, এখানে টাকা থাকবে না। এই আমার খতিয়ানটা শেষ হয়ে গেছে। তারপরে আমাদের যেহেতু পুঞ্জীভূত অবচয় আছে, এখন পুঞ্জীভূত অবচয় কীভাবে করব দেখেন। আমার পুঞ্জীভূত অবচয় কোন কোন জায়গায় আছে, পুঞ্জীভূত অবচয় এই যে আছে, আর এই দুইটার মধ্যে একটা জায়গার মধ্যেই পুঞ্জীভূত অবচয় আছে। তার মানে আমাদের তো এইটাও দরকার নাই, এইটাও দরকার নাই, দরকার শুধু এই খতিয়ানটা। তাই প্রত্যেক বছরে এই একটা খতিয়ানের মধ্যে তো পুঞ্জীভূত অবচয় থাকবে। তো দেখি 2011 সাল ডিসেম্বর 31। তা পুঞ্জীভূত অবচয় থাকলে এখানে তো লেখা যাবে না পুঞ্জীভূত অবচয়, লিখতে হবে অবচয় হিসাব, উল্টা কথা, অবচয় হিসাব লিখলাম। কিন্তু পুঞ্জীভূত টাকা কত, 60,000 ক্রেডিট, এখানে লিখি 60,000, এইখানেও 60,000 টাকা চলে আসবে, লিখলাম। আসেন তারপরে দেখি আর আছে আর নাই। তার মানে আবার যখন 2011 পরে 2012 সাল আসবে, তখন সেম জাবেদা আবার লিখতেছি আমরা, ওইখানে তো আমার পুঞ্জীভূত অবচয় আছে 2012 ডিসেম্বর 31, এখানে তো আমার লিখতে অবচয় হিসাব, তো ওইখানেও আমার লেখা ছিল 60,000। এখন কি লিখবো, এখানে 60,000 ছিল, ক্রেডিটে 60,000, এখানে ডেবিট 60,000, ডেবিট 60,000, এখানে ক্রেডিট যখন আসলো যোগ বিয়োগ করে এখানে ব্যালেন্স জিরো হয়ে গেল। কিন্তু এই অংশটার মধ্যে খেয়াল করেন 60,000 টাকা ক্রেডিট, 60,000 টাকা ক্রেডিটে চলে গেল, কিন্তু এরপরের যে টাকাটা আসলো এটা কিন্তু ডেবিট আসে নাই, এটা ক্রেডিটই আসছে। তো ক্রেডিট আসলে এখন এইটা এখন ক্রেডিট যোগ হয়ে যাবে 1,20,000 টাকা। এই আমাদের খতিয়ানটা কমপ্লিট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এইগুলো প্র্যাকটিসের উপরে করতে হয়, কারণ জাবেদা সহজ। জাবেদা আমাদের অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এই হচ্ছে আমার জাবেদাটা। তো এই জাবেদাটা আমাকে যদি 3 বছর 4 বছর 5 বছর সব যে কোনো বছর একই জাবেদা লিখতে হয়, কিন্তু ক্যালকুলেশন সিস্টেমটা পদ্ধতিতে এক এক পদ্ধতিতে এক এক রকম সিস্টেমে আমাদের অবচয়ের টাকাটা বের করতে হয়। যে জাবেদাটা করতে পারবে, মনে রাখতে হবে, যে জাবেদাটা করতে পারবে সঠিকভাবে, সে খতিয়ানগুলো অটোমেটিক করতে পারবে। কারণ জাবেদা দেখে দেখেই খতিয়ানটা করা হয়, জাবেদার উপর বেস করে করা হয়। কাজেই আমরা যখন অঙ্ক করব অবশ্যই জাবেদাটা বোঝার চেষ্টা করছি, আমাদের ক্যালকুলেট সিস্টেম, টাকার ফিগারগুলো কীভাবে বের করছি। আশা করি বাসায় প্র্যাকটিস করবেন এবং এই অঙ্কটা বাসায় আবার করবেন আপনারা। আমি যে করে দিলাম বাসায় অবশ্যই আরেকবার অঙ্কটা চেষ্টা করবেন এবং পরবর্তী ক্লাসে আরও একটা অঙ্ক নিয়ে আসবেন ইনশাল্লাহ। তত পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।